এপ্রিল থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, সিনেসিস আইটির সাথে বিটিআরসির চুক্তি। দুর্যোগপ্রবণ এলাকায় ৩ লাখ পারিবারিক খাদ্য গুদাম করবে সরকার, ব্যয় হবে ৪২ কোটি টাকা। করোনা পরবর্তী সময়ে খেলাপি ঋণ বাড়ার শঙ্কা, শ্রেণীকরণের সচেতনতা বাড়ানোর আহ্বান। এবং প্রায় ১৩ মাস পর কমল স্বর্ণের দাম, প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৭৩,৮৩৩ টাকায়। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অবৈধ ও নকল মোবাইল ফোন বন্ধ করতে আইটি সেবাদানকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির সাথে চুক্তি করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বুধবার রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে দুই পক্ষের চুক্তি সই হয়। চুক্তিতে বিটিআরসির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল এবং সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় অবৈধ মোবাইল বন্ধে প্রকল্পটি বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানান সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি জানান, প্রকল্পটি ১২০ কার্যদিবসের আগে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ সময় বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক জানান, নির্ধারিত সময় প্রকল্প শেষ করার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এই প্রযুক্তি চালু হলে প্রতি বছর ৪,০০০ কোটি টাকার বেশি রাজস্ব আয় হবে বলেও জানান তিনি। এনইআইআর প্রকল্প চালুর পর থেকে অবৈধ পথে দেশে আসা, ক্লোন বা চুরি হওয়া হ্যান্ডসেটে কোনো মোবাইল ফোন অপারেটরের সিম কাজ করবে না। তবে ২০১৯ সালের আগস্টের আগে কেনা এমন কোনো মোবাইল হ্যান্ডসেট বা ফোন বন্ধ হচ্ছে না। বিটিআরসি কাজের মান, কাজের সময় এবং কাজের রেট কোনো কম্প্রোমাইজ করবে না। বাংলাদেশ আর বিটিআরসি একরকম না। আমরা ১০০ আইন মানা ডিপার্টমেন্ট, ১০০ আইন মানি এবং আমাদের আইন মানার ফলে রাষ্ট্র কি পায় দেখেন, আজকের চুক্তির মাধ্যমে রাষ্ট্র ৪, ৫, ৬,০০০ কোটি টাকা আপনারা বলছেন, যদি মিনিমামও ধরি ৪,০০০ কোটি টাকা লাভ হবে আসলে। অবৈধ হ্যান্ডসেট বন্ধে বিটিআরসির সিদ্ধান্ত নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, অবৈধ হ্যান্ডসেট বন্ধের কার্যক্রম কবে থেকে বাস্তবায়ন শুরু করবে বিটিআরসি এবং তা কতদিন চলবে? আপনি জানেন যে মূলত জাতীয় নিরাপত্তা, গ্রাহকদেরকে প্রতারণার হাত থেকে রক্ষা এবং দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা, অর্থাৎ অবৈধ মোবাইল সেট বাইরের থেকে নিয়ে আসা এবং অভ্যন্তরে বিক্রি করা কিংবা রাজস্ব আয় বৃদ্ধি, এই কয়েকটি লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই প্রযুক্তি অর্থাৎ এনইআইআর প্রযুক্তি স্থাপন করছে বিটিআরসি এবং যেটির মাধ্যমে মূলত নকল কিংবা অবৈধ যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো এখন বর্তমানে যে নেটওয়ার্কে সচল আছে সেগুলো সেই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এবং সেজন্য কিন্তু আজকে বিটিআরসিতে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান সিনেসিস আইটির সঙ্গে বিটিআরসির চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সিনেসিস আইটির সঙ্গে কিন্তু আরও দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এই প্রযুক্তিটি স্থাপন করবে। এবং চুক্তি অনুযায়ী এর আগে মূলত দরপত্রের মাধ্যমে আরও অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্য থেকে সিনেসিস আইটি প্রতিষ্ঠানটিকে নির্বাচন করা হয় এবং তারপরে কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন হয় এবং শর্ত অনুযায়ী মূলত আজকে থেকে শুরু করে আগামী ১২০ দিনের মধ্যে এই প্রযুক্তিটা পুরোপুরি কার্যকর করার কথা বলা আছে। কিন্তু আজকে অনুষ্ঠানে কিন্তু সিনেসিস আইটির পক্ষ থেকে বলা হয়েছে যে ১২০ দিন আসলে লাগবে না, তার আগে অর্থাৎ আগামী এপ্রিল নাগাদ এটি চালু হওয়ার কথা শর্ত অনুযায়ী। কিন্তু তারা যেটি বলছেন যে ইতিমধ্যেই তারা কাজ শুরু করেছে এবং এপ্রিলের আগেই মার্চেই মূলত তারা কাজ শুরু করতে পারবেন এমনটি আশা করছেন। তো এই প্রযুক্তিটি মূলত চালু হলে যেটি হবে যে অবৈধভাবে বিদেশ থেকে মোবাইল আমদানি করে দেশের বাজারে বিক্রি করা সেটি বন্ধ হবে এবং এবং এতে করে যেটি হবে যে এখন বর্তমানে কিন্তু যে দেশীয় উদ্যোক্তারা আছেন যারা এখানেই বাংলাদেশেই মূলত মোবাইল সেট তৈরি করছেন তাদের মূলত তাদেরকে সুরক্ষা দেওয়া হবে
এবং অন্যদিকে কিন্তু রাজস্ব আয় বৃদ্ধি পাবে, অর্থাৎ 4 থেকে 6,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় বৃদ্ধি হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে 2019 সালের আগস্টের আগে যেসব ফোনগুলো চালু আছে সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, অর্থাৎ সেগুলো চালু থাকবে। এবং অন্যদিকে বিদেশ থেকে উপহার কিংবা ব্যক্তিগতভাবে আনা যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো কিন্তু বৈধ কাগজপত্র কিংবা চালান বা রসিদ দেখিয়ে বিটিআরসির মাধ্যমে সেগুলো নিবন্ধন করার সুযোগ থাকছে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। জানাবো আরও কিছু খবর। দেশে দুর্যোগপ্রবণ বিভিন্ন এলাকার খাদ্য সংরক্ষণের জন্য 3 লাখ পারিবারিক খাদ্য গুদাম কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে 42 কোটি 16 লাখ টাকা। এছাড়া 2021 শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই বিতরণের জন্য 1000 টন কাগজও কেনা হবে। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও পল্লী জনপথ প্রকল্পের 7টি এলাকার মধ্যে 3টি এলাকার কাজে বাস্তবায়নও অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার আলাদা বৈঠকে শিল্প, শিক্ষা মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের মোট 8টি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতায় সৌদি আরব ও কাতার থেকে ইউরিয়া সার কেনার 3টি প্রস্তাব রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবে রয়েছে মেরিন ফুয়েল আমদানির বিষয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এছাড়া বিদ্যুৎ বিভাগের প্রকল্পে শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য নেটওয়ার্ক সম্প্রসারণে সরঞ্জাম কেনার প্রস্তাবও রয়েছে। করোনা পরবর্তী সময় খেলাপি ঋণ বাড়ার আশঙ্কা রয়েছে, তাই আগামীতে খেলাপি ঋণ কমাতে নীতিগত পরিবর্তন প্রয়োজন বলছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক গবেষণায় বলা হয়, রাজনৈতিক চাপের পাশাপাশি গ্রাহকদের বিষয়ে খোঁজ না নিয়ে ঋণ বিতরণ মনিটরিংয়ের অভাব এবং ব্যাংকে দক্ষ জনবলের অভাবে বাড়ছে খেলাপি ঋণের হার। এর মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ সবচেয়ে বেশি। বিশ্লেষকরা জানান, গ্রাহক আকৃষ্ট করতে প্রয়োজনের তুলনায় বেশি ঋণ দেওয়ার অসুস্থ প্রতিযোগিতা দেখা যায় ব্যাংকগুলোর মধ্যে। এই ধরনের প্রতিযোগিতা বন্ধে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে BIBM। এই জন্য নীতি সহায়তা পরিবর্তন আনার ওপর জোর দেন বক্তারা। জানুয়ারি মাস থেকে কি হবে আমরা জানি না। এই রিস্ট্রাকচারিং এর ব্যাপারে আমরা অলরেডি বাংলাদেশ ব্যাংক কাছে রিকোয়েস্ট করব। টেনর অফ রিশিওরিং অফ ডিমান্ড লোন এগুলি কিন্তু শুড বি এক্সটেন্ডেড মিনিমাম বাই 2 years ফ্রম এক্সিস্টিং টেনর। তারপরে বলছে স্পেসিফিক সেক্টর গাইডলাইন ফর রিস্ট্রাকচারিং ফান্ডেড ফ্যাসিলিটিস। আমরা যখন রিস্ট্রাকচারিং এবং রিশিওরিং এর কথাগুলো বলি, এটা নিয়েও আসলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা হয়ে থাকে। পলিসির মধ্যে থেকেও আমরা কেস টু কেস কিন্তু সেই জায়গাটাতে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, যাতে যার নিঃশ্বাস নেওয়ার সুযোগ আছে তাকে যাতে নিঃশ্বাসটা আমরা নিয়ে আস্তে আস্তে তাকে যাতে সুস্থ রাখতে পারি, করতে পারি, সেইটা আমরা সেইভাবেই কিন্তু এগোচ্ছি। প্রায় 1.5 মাস পর কমল স্বর্ণের দাম। দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমেছে প্রতি ভরিতে 2,500 টাকা। এতে করে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম 73,833 টাকা ভরি। মঙ্গলবার পর্যন্ত এই দাম ছিল 76,341 টাকা। আজ থেকে কার্যকর হয়েছে নতুন এ দর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে বলা হয়, বিশ্ববাজারে দর নিম্নমুখী থাকায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে স্থবিরতা, ডলার ও তেলের দর পতন, আন্তর্জাতিক বাজারে ব্যাপক উত্থান পতন থাকার পরও ভোক্তাদের কথা বিবেচনা করে স্বর্ণের দাম 2,500 টাকা কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি 70,684 টাকা, 18 ক্যারেট 61,936 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 51,613 টাকায়। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে সবশেষ গত 15 অক্টোবর সব ধরনের স্বর্ণের দাম ভরিতে 2,333 টাকা বাড়িয়েছিল বাজুস। টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করতে মাটিকে গুরুত্ব দিতে হবে। সঠিক পরিচর্যার জন্য বাড়াতে হবে গবেষণা। সকালে রাজধানীর খামারবাড়িতে 5 ডিসেম্বরের বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন বক্তারা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উদ্ভিদের জন্ম বৃদ্ধি এবং মানব কল্যাণে মৃত্তিকার গুরুত্ব অনেক বেশি। মৃত্তিকার সঠিক পরিচর্যার গুরুত্বের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে মিল রেখে বালাইনাশক ব্যবহার করতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আগামী 5 ডিসেম্বর অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশে পালিত হবে বিশ্ব মৃত্তিকা দিবস। 2020 সালে জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার অনুমোদনের পর থেকে সারা বিশ্বে পালিত হচ্ছে দিনটি। করোনার মহামারীর মধ্যে এজেন্ট ব্যাংকিংয়ের আমানত ও ঋণ বিতরণে বড় প্রবৃদ্ধি হয়েছে।
চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে এ খাতে আমানত বেড়েছে প্রায় 28% আর ঋণ বিতরণ বেড়েছে প্রায় 51%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদন অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের আওতায় 82,21,893 জন গ্রাহক হিসাব খুলেছে। এতে এসব হিসাবে জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে 13,040 কোটি টাকা। গত জুন পর্যন্ত গ্রাহক ছিল 73,58,190 জন এবং আমানত ছিল 10,220 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে গ্রাহক বেড়েছে 12% এবং আমানতের প্রবৃদ্ধি 27 ভাগের বেশি। আর 1 বছরের ব্যবধানে গ্রাহক ও আমানতের বৃদ্ধির হার যথাক্রমে 107 ও 111%। বর্তমানে 24টি বাণিজ্যিক ব্যাংক 10,163 মাস্টার এজেন্টের মাধ্যমে 14,000-এরও বেশি আউটলেট থেকে সেবা দিচ্ছে। অস্ট্রেলিয়ার ক্রেতারা বাংলাদেশের পোশাকের কম দাম দিতে চায়, পাশাপাশি অর্ডার সম্পন্ন করতে কম সময় দেওয়া সহ শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আনে, যা দেশের পোশাক শ্রমিকদের জীবনমানে সরাসরি প্রভাব ফেলছে। অক্সফার্মের শপিং ফর এ বার্গেইন নামের এক জরিপে উঠে এসেছে এসব তথ্য। H&M, বিগ ডাব্লিউ, মোজাইক ব্র্যান্ডস এবং টার্গেট সহ অস্ট্রেলিয়ার 10 ব্র্যান্ডকে নিয়ে এই জরিপ করা হয়েছে। এইসব প্রতিষ্ঠান বেশিরভাগ পোশাক কিনে বাংলাদেশ থেকে। ব্র্যান্ডগুলোর ন্যায্য দাম ও দর কষাকষির প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই জরিপ করেছে অক্সফার্ম। এ বিষয়ে সংস্থার অস্ট্রেলিয়া কার্যালয়ের প্রধান নির্বাহী লিন মর্গেইন জানান, এই প্রতিষ্ঠানগুলো পোশাকের ন্যায্য দাম নির্ধারণ না করায় কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নত হচ্ছে না। একই কারণে বাংলাদেশের কারখানা মালিকরা পোশাক শ্রমিকদের মজুরিও বাড়াতে পারছে না বলে জানান মর্গেইন। উৎপাদনে যাওয়ার আগে চীনের বাজারে রপ্তানির আদেশ পেল এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এর ফলে রপ্তানি বাজার আরও সম্প্রসারিত হওয়ার আশা সংশ্লিষ্টদের। এই শিল্পে উৎপাদিত রাসায়নিক দ্রব্য ব্যবহার হবে টেক্সটাইল ও পেপার মিলে। ভারী শিল্প এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে উৎপাদন শুরু হবে ডিসেম্বরে। দেশের পাশাপাশি বিদেশি বাজার ধরতে ও পণ্যের মান নিয়ন্ত্রণে গুরুত্ব দিচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানটি। তবে উৎপাদন শুরুর আগেই চীনের বাজারে রপ্তানির জন্য চুক্তি করেছে এসআর কেমিক্যাল। তাদের কাছ থেকে বছরে প্রায় 60 কোটি টাকার 6,000 টন ব্লিচিং ফাইন কেনার প্রস্তাব দিয়েছে চীনের ডিজু কেমটিক্স কেমিক্যাল কোম্পানি লিমিটেড। আমরা বিদেশি বাজারটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের দেশে তো কস্টিকের অনেক ভালো মার্কেট আছে। চীন তো প্রথমেই আমরা করেছি, এছাড়া ভারত, পাকিস্তান, মায়ানমার এবং শ্রীলঙ্কা এসব দেশগুলোতেও আমাদের পণ্য যাতে রপ্তানি করতে হবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পণ্যের মানের ব্যাপারে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। নিজ দেশে পণ্য উৎপাদন করে আমদানি ব্যয় কমানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় হবে বলে আশা কর্তৃপক্ষের। প্রায় 200 কোটি টাকার ডলার ইকুইভ্যালেন্ট ডলার্স আমরা ফরেন কারেন্সি সেভ করতে পারবো। পাশাপাশি আমরা আমাদের যে চাহিদা মিটিয়ে, দেশের চাহিদা মিটিয়ে এক্সপোর্ট করে এখানে ফরেন কারেন্সি আর্নও করতে পারবো একটু ব্যাপক পরিমাণে। আর এখানে আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রায় 1000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন এসআর গ্রুপের চেয়ারম্যান। শুধু ঢাকায়, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম এই এলাকা ছাড়াও উত্তরবঙ্গে বিশেষ করে বগুড়ায় আমাদের ইন্ডাস্ট্রি বেশ হয়েছে এবং এটা আমি বলি যে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে ফর দ্য নিউ জেনারেশন, যে তারা এইরকম শিল্পের প্রতি আসবে। বগুড়ার শেরপুরে 850 কোটি টাকার এই শিল্পে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রতিদিন বিভিন্ন ধরনের 237 টন রাসায়নিক দ্রব্য উৎপাদন হবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বিমা খাতের উপর ভর করে সূচকের উত্থান দেশের 2 শেয়ার বাজারে। এ সময় ডিএসইতে দর বেড়েছে 41 ভাগ প্রতিষ্ঠানের, তবে কমেছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বুধবার বিমা খাতের প্রভাবে লেনদেনের শুরু থেকেই মূল্যসূচকের ইতিবাচক অবস্থান ঢাকার শেয়ার বাজারে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 25.90 পয়েন্ট, অবস্থান করছে 4861 পয়েন্টে। সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। দিন শেষে মোট লেনদেন হয়েছে 602 কোটি 74 লাখ টাকা, যা গত কার্যদিবস থেকে 68 কোটি 29 লাখ টাকা কম। লেনদেনে অংশ নেওয়া 342টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 141টির, কমেছে 109টির এবং অপরিবর্তিত রয়েছে 92টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
আমাদের ট্রেড ভলিউম কমার পিছনে আসলে কতগুলো আইপিও ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রবি হিউজ একটা অ্যামাউন্ট আসলে মার্কেটে আইপিওর মাধ্যমে কালেকশন করেছে। তো এই মার্কেট ভালো থাকার জন্য এখন সেক্টরাল মুভমেন্ট হিসেবে আমরা বলতে পারি ইন্স্যুরেন্স সেক্টরে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তারা এখন লিডিংয়ে আছে, আজকে 40%-এর উপরে তাদের মুভমেন্ট আছে। সবচেয়ে বেশি হাতবদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ ছিল বীমা খাতের আধিক্য। তালিকার শীর্ষ অবস্থানে উঠে এসেছে নিটল ইন্স্যুরেন্স, দ্বিতীয় কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন, দ্বিতীয় প্রাইম ইন্স্যুরেন্স এবং তৃতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 50.59 পয়েন্ট, লেনদেন হয়েছে 12,74,00,000 টাকা শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।